প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ টিভির নিয়মিত আয়োজন রাজদরবার। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে আপনারা জানেন কথা বলে থাকি বাংলাদেশের সমকালীন ঘটনা প্রবাহ, রাজনীতির বিভিন্ন হালচাল এবং ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ঘটনা, তার পেছনের ঘটনা কিংবা রাজনীতি সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের বিষয় নিয়ে। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলার জন্য রাজদরবার স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেনকে। চলুন দর্শক, আমরা তার সাথে কথা বলি। অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, আপনাকে বাংলাভিউ স্টুডিওতে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে এই আয়োজনে আমাকে ডাকার জন্য, বাংলাভিউ রাজদরবারের এই অনুষ্ঠানে আমাকে সম্পর্কিত করার জন্য আপনাকে সহ এই প্রতিষ্ঠানের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রাসঙ্গিক আলোচনায় যাওয়ার আগে একটু সুযোগ নিতে চাই যে আমাদের চ্যানেলে আপনি নির্বাচিত হওয়ার পর আজকে প্রথম অনুষ্ঠান, আপনাকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি নির্বাচিত হওয়ার পর সুযোগ হয়েছে প্রথম আপনাদের সামনে কথা বলার, এর জন্য আবারও আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জি, আমরা আপনার বিভিন্ন ধরনের, আপনি যে আপনার দলের সাথে সংশ্লিষ্টতা এবং এটি জেলা মহানগর পর্যায় থেকে সাম্প্রতিককালে কেন্দ্রীয় সম্মেলনটিও হয়ে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের 21তম সম্মেলন, বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার আগে একটি বিষয় নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই, যেটি আসলে বলা যায় যে একটি শহরের সবার মুখে মুখে, বিষয়টি হচ্ছে যে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড পরিমাণ 1228 লক্ষ টাকার একটি একনেক থেকে একটি বিল পাশ করা হয়েছে। এটি সম্পর্কে আপনার মতামত কি? আমরা অত্যন্ত আনন্দিত। এই কাজটি যিনি করেছেন তিনি সবসময় তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি বঙ্গবন্ধুর তনয়া, যার শরীরে বঙ্গবন্ধু রক্ত প্রবাহমান আছে। তিনি সবসময় একটি কথা বলেন যে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে তিনি এই দেশে রাজনীতি করতেছেন এবং তার লক্ষ্য এবং কর্ম এই সোনার বাংলা প্রতিষ্ঠাকে সামনে রেখে। জি, এই লক্ষ্য সোনার বাংলা করতে হলে প্রতিটি অঞ্চলকে তিনি সমানভাবে দেখেন। এরপরেও সিলেটকে তিনি একটু আলাদা মর্যাদা দেন, কারণ বঙ্গবন্ধু হত্যার পর 75 সালে 15 আগস্টের পর তিনি লন্ডনে যখন অবস্থান করেন, তখন আমাদের সিলেটের প্রবাসী বন্ধুগণ ভাইয়েরা ওনাকে অনেকেই প্যাট্রোনাইজ করেছে, ওনাকে রেখেছে। এই কারণে সিলেটকে তিনি আলাদাভাবে দেখেন। তিনি আমাদের সাথে যখনই আলাপ করেন তখন তিনি সিলেটকে যে অন্য মাত্রায় দেখেন সেটা আমরা উপলব্ধি করতে পারি। আমরা কিন্তু শুনেছি বিভিন্ন প্রোগ্রাম, তিনি বলছেন যে সিলেটের উন্নয়নের দায়িত্ব আমার, এই কথাই তিনি বলেন। এবং সিলেট যে তার আরেকটা শহর, মানে নিজের শহর, সেটা ডিস্ট্রিক্ট, সেটাও তিনি বলেন। আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর সোনার বাংলা যেটা, সেটা হলো সারা বাংলাদেশের উন্নয়ন, আলাদাভাবে কোনো অঞ্চলের উন্নয়ন না, সুষম একটা উন্নয়ন, সুষম বন্টন। সিলেট সিটি কর্পোরেশনে দেখেন, লক্ষ্য করেন, এখানে যিনি মেয়র হিসেবে আছে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তিনি অন্য ধারার হলেও আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সেটা বিবেচনা নেন নাই। এর পিছনে সিলেটেরকে তিনি যদি আলাদাভাবে দেখেন সেটা প্রতিফলিত হয়েছে। বিশেষ করে এই এলাকার যে এই বরাদ্দটা, এটা কিন্তু সামগ্রিক বিষয় নিয়ে বরাদ্দটা না, মাত্র 3টি বিষয় এখানে এসেছে, যেমন পানীয় জল এবং নিষ্কাশন, জলাবদ্ধতা নিরসন এবং অবকাঠামো। এর পরে অনেক কাজ আছে। তিনি মানে নির্দ্বিধায় আমরা বলতে পারি তার হাত সিলেটের জন্য খোলা। আমরা তাকে এই টাকাগুলির কাজে লাগাবো এবং এর ফিডব্যাক দেওয়ার পর আরও আসবে। টাকাগুলো ঠিকমতো কাজে লাগতেছে না, এটা এখনো জনগণের কাছে প্রশ্ন। এই প্রশ্নটাকে সামনে রেখে আমার অনুরোধ থাকবে সিটি কর্পোরেশনের যারা নেতৃত্বে আছেন, তারা যাতে, যেহেতু নেত্রী এবারকার ম্যানিফেস্টোতে যে 2018 যে নির্বাচনের ম্যানিফেস্টোতে একটা কথা বলেছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং সুশাসন প্রতিষ্ঠাতা, এটা যাতে তারা মাথায় রাখেন, কাজগুলি যাতে সুচারুভাবে সম্পন্ন হয় এবং এখান থেকে দুর্নীতি যে করাল গ্রাস বাংলাদেশের সর্বপর্যায়ে আছে, এই প্রকল্পগুলোতে যাতে দুর্নীতিমুক্ত হয়ে কাজ করে, এর জন্য তারা যাতে কোনো মনিটরিং করেন, আমাদের যদি কাজে লাগান বা আরও কোনো বিশেষজ্ঞ দলকে কাজে লাগান। তাদের তো একটা প্রক্রিয়া আছেই, এর বাইরে থেকে যাতে জবাবদিহিতামূলক একটি কর্ম হয়, সেটা যাতে তারা কাজ করতে পারেন, আমার মনে হয় তাহলে এই জিনিসটি সফল হবে, সুন্দর হবে এবং আরও আমরা বরাদ্দ পাবো।
এখানে একটি বিষয় চলে আসে, যদি একটু রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়া যায়। বিগত দিনে কিন্তু দেখা গেছে অনেক সময় পুরো মেয়াদকালীন সময়েও সিটি কর্পোরেশন এত বরাদ্দ একসাথে পায়নি। এবার কিন্তু আপনি যেটি বললেন যে মাত্র নির্দিষ্ট 2-3টি বিষয়ের উপরই এত বিশাল একটি বরাদ্দ চলে এসেছে, এবং রাজনৈতিক বিবেচনায় অনেক সময় দেখা যায় যে অন্য ভাবধারার কোনো মেয়র হলে সেখানে হয়তো বা একটু সংকুচিত করে দেয়া হয়। এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উদার মনের পরিচয় দিয়েছেন শুধুমাত্র উন্নয়নের স্বার্থে। এই ব্যাপারটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন, বা দর্শকদের উদ্দেশ্যে আসলে এই ব্যাপারে আপনার কী বলার আছে? আমি বলতে চাই, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। 1971 থেকে 1975 সাল, জি, 75 সালে বঙ্গবন্ধু জাতির জন্য কে হত্যা করা হয়েছে, ব্যক্তি মুজিবকে হত্যা করার জন্য নয়। জি, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এই শোষণমুক্ত একটা সমাজ হবে, জি, সোনার বাংলা হবে। আসলে এই স্বপ্নটাকেই হত্যা করা হয়েছে। জি, 75 থেকে 96, এই 21 বছর রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নয়, স্বাধীনতার পক্ষের শক্তিকে দমায় রাখার জন্য রাজনীতি হয়েছে জি, এবং লুটপাটের রাজনীতি হয়েছে। এখানে রাজনীতিকে এখানে ডিফিকাল্ট করার প্রক্রিয়া চলেছে। জি, তো আওয়ামী লীগের সভানেত্রী যখন ক্ষমতায় আসলেন 96-তে, তিনি এসে কী করলেন? তিনি এই সুষম বল্টনের পথটা বেছে নিলেন। জি। এখানে কোনো রাজনৈতিক বিষয়টা সামনে আসলো না। জি। আমাদের দেশকে, আমাদের ভূমিকে, আমাদের এই অঞ্চলকে অগ্রগতির দ্বারপ্রান্তে নিয়ে যেতে হবে, জি, মানুষকে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত করতে হবে। জি, সেই প্রক্রিয়ার অংশ হিসাবে তিনি সব দিকে সমবন্টনের কাজ করতেছেন। সিলেট এর মধ্যে একটা অঞ্চল। জি। একটা বিষয় চলে আসে অনেক সময় যে বিভিন্ন অনুষ্ঠানে আমরা আপনাদের দলীয় প্রধানকেও বলতে শুনেছি যে বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে কিন্তু পজিটিভলি জনগণের সামনে তুলে ধরা উচিত। এই যে একটি বিশাল অঙ্কের একটি উপহার বলা যায় এটাকে, অনেকে বলছেন যে আসলো, এটি নিয়ে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ বা আপনার সংগঠনের কোনো পরিকল্পনা আছে কিনা প্রধানমন্ত্রীর এই বিশাল একটা উদার মনোভাবের বিষয়টি সাধারণ জনগণের সামনে তুলে ধরার? কারণ অনেক ধূম্রজাল কিন্তু সৃষ্টি হয় এগুলো নিয়ে। আমি বলি, আজকেও সিটি কর্পোরেশনের নগর এক্সপ্রেস যে উদ্বোধন হয়েছে, জি, সেখানে আমার বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছিল। জি, আমি এই প্রসঙ্গটি বলেছি, এই বিষয়টাকে আমাদেরকে তুলে ধরতে হবে। জি, মাননীয় প্রধানমন্ত্রী এবং সাবেক অর্থমন্ত্রী আবুল মুহিত এর আগে অনেক টাকা দিয়েছেন এই সিটি কর্পোরেশন। জি, এগুলি কিন্তু সিটি কর্পোরেশনকে মানুষের ভালোবাসা, সিলেটের মানুষকে ভালোবাসা বলে দিয়েছেন, জি, কিন্তু এটা কিন্তু একক কোনো কর্তৃত্ব স্থাপনের জন্য নাই। জি, মানুষ যাতে নির্বিঘ্নে রাস্তা চলতে পারে, সিটি কর্পোরেশনের মানুষ যাতে পূর্ণাঙ্গভাবে নাগরিক সুবিধা পায়, সেই কারণে দিয়েছেন। যেগুলি এই রাস্তাঘাট উন্নয়ন, প্রশস্তকরণ, ড্রেনেজ সিস্টেমের পরিবর্তন, সবগুলি কিন্তু আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রীর মাধ্যমে বা প্রধানমন্ত্রীর অনুদানেই এগুলি হয়েছে। এটা কিন্তু আমরা সামনে তুলে আনতে পারি নাই, অনেকে পারতেছেন না। জি, বাট এখানে সংকীর্ণ থাকার লাভ নেই। যারা দেবে তাদের কথা বলতে হবে, যে প্রতিষ্ঠানের হোক। জি, আমরা আশা করি সিটি কর্পোরেশন এই জিনিসটি মনে রাখবে। জি, শুধু পেপারে স্টেটমেন্ট দিয়ে বা সাংবাদিক সম্মেলন করে বা পেপারে অ্যাড দিয়ে কিন্তু এই সমাধান করলে হবে না। কারণ 1228 কোটি 28 লক্ষ টাকা এসেছে, আরও আসবে। জি, কারণ বাংলাদেশে প্রধানমন্ত্রী চান সিলেট সহ সারা মানে বাংলাদেশ একটা উন্নত বিশ্বের সাথে, উন্নত দেশের সাথে সমানতালে এগিয়ে যাক। জি। কাজেই আমার মনে হয় আমরা এই বিষয়ে, অর্থাৎ আপনি বলছেন যে সমন্বয় সাধনের দরকার, সব মহলের সবার সমন্বয়তা এবং উদারতা দেখাবার দরকার। জি, আমরা ইতিমধ্যে নতুন দায়িত্ব পেয়েছি। জি, আমরাও চেষ্টা করব এই বিষয়টা জনগণের সামনে তুলে ধরার। আমাদের যাতে কোনো প্রক্রিয়া বা কোনো কিছু করতে হয় আমরা করবো। জি। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে এবার যাই। কিছুদিন আগে আমরা দেখেছি যে আপনি সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। এর আগের কমিটিতেও আপনি গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন। অনেকগুলো অভিযোগ ছিল, সবসময় থাকে। বিশেষ করে দেখা যায় মহানগরের 27টি ওয়ার্ড আছে, সেখানে কমিটি গঠন একদমই সম্মেলন যখন সন্নিকটে চলে আসে তখন গঠিত হয়, সময় মতো করা যায় না। আরও বিভিন্ন ধরনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে একটু প্রশ্নবিদ্ধ থাকে। আপনার কাছ থেকে আসলে সিলেট মহানগর কী প্রত্যাশা করবে? অতীতে 8 বছরে 27টি সম্মেলন হয়েছে, এটা আমি সফলতা মনে করব। তারা কাজ করেছেন, জি, তার ধারাবাহিকতা আমরা দায়িত্ব পেয়েছি। আমরা জানি মহানগর আওয়ামী লীগ নয়, সারা বাংলাদেশের আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী একটা কমিটিতে 3 বছরের মেয়াদ থাকে। জি, আমরা দায়িত্ব পুরোপুরি পাওয়ার পর আমরা চেষ্টা করেছি, শুরু করেছি। আমি আগামী শুক্রবারে মহানগরের সভাপতি এবং আমরা ওয়ার্ড
প্রত্যেক ওয়ার্ডের প্রেসিডেন্ট একটা মত বিনিময় সভা করব। জি। আমরা সংগঠনকে শক্তিশালী করার জন্য সব প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব। আমরা কিন্তু কোনো নেতা নই, আমরা কর্মী, আওয়ামী লীগ একজন কর্মী হিসেবে মনে করি। জি। আমরা নেতা হিসাবে আমাদের কাছে ওয়ার্ড প্রেসিডেন্ট সেক্রেটারি কর্মীরা আসুক, আমরা সেটা চাই না। আমরা তাদের কাছে যাব, আমরা ওয়ার্ডে ওয়ার্ডে যাবো, প্রতিনিয়ত যাব, প্রত্যেক দিন যাব এবং ওয়ার্ডকে প্রকৃতভাবে আওয়ামী লীগের কর্মী যারা আওয়ামী লীগ দীর্ঘদিন করেছে, ত্যাগ তিতিক্ষা যাদের মধ্যে আছে, কমিটমেন্ট যাদের মধ্যে অঙ্গীকার, আওয়ামী লীগের অঙ্গীকার আছে, তাদেরকে আমরা নিয়েই আগামীতে সংগঠনকে ঢেলে সাজাবো। এখনও যারা আছে তারা কিন্তু অঙ্গীকারবদ্ধ, তাদের ত্যাগ আছে, কিন্তু আমরা চাইব শক্তিটা আরও বেশি সঞ্চিত হোক এবং ওয়ার্ড যদি স্বয়ং সম্পূর্ণ হয়, মহানগরও স্বয়ং সম্পূর্ণ। মহানগর পূর্ণাঙ্গ কমিটি কতদিনে উপহার দিবেন বলে আপনার আশা? আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বলেছিলেন সেন্ট্রাল কমিটির পর এই ব্যাপারে ওনারা আমাদেরকে একটা দিক নির্দেশনা দেবেন, আমরা সেই দিক নির্দেশনা অপেক্ষায় আছি। জি। আরেকটি ব্যাপার আপনার কাছে আমি আমার সব সম্মানিত অতিথিকেই করি, যে তরুণ প্রজন্মের একটি বিরাট অংশ রাজনীতি বিমুখ, আবার কিছুটা আছে যারা বিভ্রান্ত। অনেকেই বলে যে উই হেট পলিটিক্স জেনারেশন। এদেরকে বের করে নিয়ে আসার জন্য আপনি একজন শিক্ষক, আপনি ব্যক্তি জীবনে অনেক তরুণের সাথেই আপনার ওঠা বসা, তাদের জন্য কি পদক্ষেপ নেবেন? এই উত্তরটা আসলে আপনি দিতে পারতেন সুন্দর করে, যেহেতু প্রশ্ন করেছেন। কারণ আপনি জানেন এই প্রশ্নকে সামনে নিয়ে আপনি সহ আমরা অনেকেই হৃদয় একাত্তর ফাউন্ডেশন একটা সংগঠন করেছিলাম, যারা রাজনীতি বিমুখ, বিশেষ করে আওয়ামী পরিবারের, মুক্তিযুদ্ধ পরিবারের, স্বাধীনতার পক্ষের শক্তি অনেকেই ডিরেলড হয়ে যাচ্ছে, তাদেরকে সঠিক পথে আনার জন্য আমরা কাজ করেছি একসাথে। আমরা মনে করি এখন সঠিক সময় এসেছে, রাজনীতির পক্ষে জনগণ ঐক্যবদ্ধ হবে, কারণ শুদ্ধি অভিযানের মাধ্যমে একটা মেসেজ এসে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যিনি একটা মেসেজ দিয়ে দিয়েছেন, আমার বিষয়টাই মনে করেন বা আমার সভাপতির সব বিষয়টাই মনে করেন যে আমরা কোনো তদবির করি নাই, আমাদের এত লম্বা হাতও নাই, আমরা কোনো ভাই সৃষ্টি বা গ্রুপ সৃষ্টিও করি নাই। আমাদেরকে অনেক এক সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিলেন আপনার তো কোনো গ্রুপ নাই, আমি বললাম না আমার গ্রুপ আছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, গ্রুপ আছে মানে? না হ্যাঁ আছে, আমি এক গ্রুপ করি শেখ হাসিনার গ্রুপ, সেটা বাংলাদেশের যে গ্রুপ সেই গ্রুপের সদস্য আমি। কাজেই পরিবর্তনের যে হাওয়া এসেছে, আমরা গুণগত পরিবর্তনের কথা বলছি, অর্থাৎ সততা এবং নিষ্ঠার অবশ্যই পুরস্কার পেয়েছেন আপনি মনে করেন? অবশ্যই, এটা কারণ আমি প্রায় 40 বছর থেকে আমি আওয়ামী পরিবারের সন্তান হিসাবে বিগত 40 বছর থেকে সক্রিয়ভাবে আমি এখানে আছি, পথ থাকুক আর না থাকুক। ছাত্রলীগের যুগ্ম সম্পাদক যুগ্ম আহ্বায়কের দায়িত্ব ছাড়লাম আমি 1993 ইংরেজিতে। 10 বছর আমার কোনো পদ ছিল না। 2003 সালে আমাকে মহানগর আওয়ামী লীগ গঠন হওয়ার আমার সাংগঠনিক সভার দায়িত্ব দেওয়া হলো। পদকে সামনে নিয়ে কিন্তু রাজনীতি করি নাই, আদর্শকে সামনে নিয়ে করেছিলাম বলে হয়তো আজকে এই পর্যায়ে আমি আসতে পেরেছি। এবার যদি আরেকটু ভিন্ন জায়গায় যাই, যে আমরা দেখেছি যে গত কদিন আগেই বাংলাদেশ আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে আসলে প্রধানমন্ত্রী দলীয় সভাপতি হিসাবে আবারও থাকছেন, এটা নিয়ে ওইটা দ্বিধাদ্বন্দ্ব ছিল না। বাস্তবতার নিরিখে হয়তো বা তার বিকল্প এখনও তৈরি হয়নি। সাধারণ সম্পাদকের জায়গায় অনেকে ভেবেছিলেন ওবায়দুল কাদের সাহেব অসুস্থ, ফিরে এসেছেন, উনি আসছেন কিনা, মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন, উনার এইভাবে আবার উনাকে দায়িত্ব দেওয়াটা আপনাকে কোনোভাবে এটা কি আপনি ভাবছেন যে কোনো চমক ছিল বা এটা কি একটি নিয়ম? আমি বলি শুনেন, আওয়ামী লীগ রাজনীতিতে এবার হলো 21তম সম্মেলন, এর আগে আরও 20টা সম্মেলন হয়েছে। এবার নিয়ে এই 21বার সম্মেলনে কাউন্সিলররা এই সিদ্ধান্ত নেয়। কাউন্সিলররা কোনোদিন ভুল করে নাই। কাউন্সিলরদের সিদ্ধান্ত যেটা নিছে আমি মনে করি সেটা এবং সময় উপযোগী সিদ্ধান্ত। আর অসুস্থতা কথা যে বলছেন, আমি মনে করি আমার থেকে অনেক ভালো আছেন বর্তমান সাধারণ সম্পাদক, কারণ তিনি একটা বিরাট ট্রিটমেন্টের মাধ্যমে অনেক কিছু তার পরিবর্তন হয়েছে শরীরের। তিনি আমাদের থেকে হয়তো অনেক বেশি মানে সবল এবং কর্মক্ষমতা তার অনেক বেশি। তা ওনার যদি বক্তব্য শুনেন আপনি কাউন্সিলে বা প্রথম অধিবেশনের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য যদি শুনেন, মনে হয়েছে টকবটে একজন যুবক বক্তব্য, কবিতার ছন্দে অনেক ছন্দে, তাহলে অসুস্থতা আসলে এটা হয়তো আপনার অন্য দৃষ্টিতে দেখতেছেন। আমি মনে করি তিনি অনেক আগে থেকে অনেক বেশি সুস্থ, অনেক বেশি কর্মদক্ষতা তার মধ্যে আছে, তিনি দলকে আরও অনেক বেশি এগিয়ে নিতে পারবেন সেটা বিশ্বাস করি। জি,
আর আরেকটি বিষয় আছে যে যখন আমরা সিলেট অঞ্চল নিয়ে কথা বলি একটি প্রশ্ন আসে, এটা অনেক সময়ই আমাদের সাধারণ জনগণের মুখে শোনা যায় যে সিলেট থেকে জাতীয় নেতা তৈরি হচ্ছেন না বা অনুপস্থিতি বা এখনও দেখা যাচ্ছে পূর্ণাঙ্গ কমিটি আসেনি, সেখানে সিলেট থেকে আসলে কে কী পোস্ট পাচ্ছেন সেটা নিয়ে একটা ধূম্রজাল। অথচ একটা সময় ছিল যখন আব্দুস সামাদ আজাদ ছিলেন, দেওয়ান ফরিদ গাজী ছিলেন, হুমায়ুন রশিদ ছিলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন, তখন হয়তোবা এই ধরনের পদবিগুলো আসছে যে খুব একটা চিন্তার বিষয় ছিল না। এবার আমরা মাত্র একজন প্রেসিডিয়াম এখন পর্যন্ত পেয়েছি আর উপদেষ্টা মণ্ডলীতে 3 জন। এই ব্যাপারে আমার যেটা চিন্তা ব্যক্তিগত, আওয়ামী লীগ একটা জাতীয় সংগঠন, সমস্ত দেশ নিয়ে চিন্তা করে, এখানে আঞ্চলিকতা কিন্তু স্থান পায় না। আর আমরা কাউন্সিলররা বাংলাদেশ থেকে যে কাউন্সিলররা সারা বাংলাদেশে এসেছে সবাই আমরা একমত হয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সভানেত্রীর কাছে দায়িত্ব দিয়েছি পরিবর্তন হোক আর পরিবর্তন সংযোজন সব কিছুই তিনি করবেন। এই ব্যাপারে আমার মনে হয় আমাদের কোনো মতামত দেওয়া উচিত নয়। আমরা ঘোষণা আসলেই হয়তো বা সবাই দেখতে পারবো যে জনাব অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, আপনাকে আমাদের আজকের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ রাজদরবার দর্শক শ্রোতার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। ধন্যবাদ আপনাকে। আমি বলতে চাই আওয়ামী লীগ এমন একটা সংগঠন যেটা ইতিহাস, ঐতিহ্য এবং উন্নয়নকে ধারণ করে। বাংলাদেশে আজকের যে উন্নয়ন, সে উন্নয়নের পিছে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নকে লালন করে আজকের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আসুন আমরা সবাই তার হাতকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের প্রত্যেকটি কাজকে সহায়তা করি, ঐক্যবদ্ধ থাকি, দেশে শান্তি প্রতিষ্ঠা করি। ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর স্বপ্ন এদেশে একদিন সফল হবে এবং এদেশ অনেক অনেক দূর এগিয়ে যাবে। এখন স্বল্প উন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে একদিন মধ্যম আয়ের দেশ থেকে একটা উন্নত দেশে পরিণত হবে, যার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হায়াত কামনা করি এবং তাকে আমরা সবাই সমর্থন করে এটা আশাবাদ ব্যক্ত করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা রাজদরবার অনুষ্ঠানে আজকে কথা বলছিলাম অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেনের সাথে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের নবনির্বাচিত সাধারণ সম্পাদক। অনেক আশার বাণী শোনালেন, সাম্প্রতিককালের ঘটমান রাজনীতি নিয়ে কথা বললেন, কেন্দ্রীয় সম্মেলন, বিভাগ এবং জেলার সম্মেলন, পাশাপাশি সাম্প্রতিক সময়ের সবথেকে আলোচিত বিষয় সিলেট সিটি কর্পোরেশনের রেকর্ড পরিমাণ বরাদ্দ 1200 কোটি টাকার ওপরে, যেটি প্রধানমন্ত্রী সরাসরি একনেক থেকে অনুমোদন দিয়েছেন সিলেটের উন্নয়নের জন্য কয়েকটি বিষয়কে নিয়ে। উনি যেটি বললেন যে এই 1200 কোটি টাকা যদিও রেকর্ড পরিমাণ, কিন্তু এটি কিন্তু শেষ নয়। এই মেয়াদে হয়তো বা অন্যান্য বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মসূচিতে আরও অনেক বড় উপহার আসবে হয়তো বা প্রধানমন্ত্রীর কাছ থেকে। আমরাও আশা করছি সিলেটের উন্নয়নে তথা পুরো বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাবেন একজন সফল প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। সে প্রত্যাশায় আজকের রাজদরবার এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো বিষয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ভিউর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।